আমরা এই পর্বে কিছু ইম্পর্টেন্ট টার্ম সম্পর্কে দেখব। কোন কোন টার্ম? গলন, স্ফুটন, ঘনীভবন, হিমন, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, হিমাঙ্ক। এদের ইংলিশ হচ্ছে গলন মেল্টিং, স্ফুটন বয়লিং, ঘনীভবন কনডেনসেশন, হিমন ফ্রিজিং, গলনাঙ্ক মেল্টিং পয়েন্ট, স্ফুটনাঙ্ক বয়লিং পয়েন্ট, হিমাঙ্ক ফ্রিজিং পয়েন্ট। প্রতিটা টার্ম আমরা একদম বিস্তারিতভাবে এক্সপ্লেন করব। তুমি যদি ভিডিও কন্টিনিউ করতে পারো তোমার বেসিক একদম ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো ধরো আমার কাছে একটা পাত্র আছে, এই পাত্রে আমি এক টুকরা বরফ রাখবো। এটা ধরো আমার সেই বরফ, এটা বরফের একটা টুকরা বরফ। আর এই বরফের উপরে আমি একটা ঢাকনা বা পাত্র দ্বারা ঢেকে দিছি, হালকা এখানে একটু ফাঁকা রাখছি। কেন রাখছি বলতেছি। আমাকে বলো, তুমি যদি বরফ টাচ করো, ধরো, তোমার কি অনুভূতি হবে? প্রচন্ড ঠান্ডা। ওকে, এখন ঠান্ডার কারণ কি? যারা একদম শুরুর পর্বটা দেখছো তারা বলতে পারবা। একটা বস্তু গরম হয় তার কারণ হচ্ছে সেই বস্তু প্রচন্ড হিট তার মধ্যে ধারণ করে রাখছে তার জন্য। আর একটা বস্তু ঠান্ডা হয় তার মধ্যে তাপের পরিমাণ, হিটের পরিমাণ কম। বস্তু যত তাপ ধারণ করে রাখবে সেটা তত গরম, আর বস্তুর তাপ যত কম ধারণ করবে বস্তু তত ঠান্ডা। বাট এই বস্তুর মধ্যে কি পরিমাণ তাপ আছে সেটা কিন্তু বের করা যায় না। তাপের পরিমাণ বের করা যায় না। বস্তু গরম, অনেক তাপ ধারণ করে রাখছে, ঠিক আছে, বাট কি পরিমাণ, অ্যামাউন্টটা কি সেটা বের করা যায় না। বস্তু ঠান্ডা, তার মধ্যে তাপের পরিমাণ কম, সে কি পরিমাণ কম, মানে পরিমাণটা কত তার মধ্যে সেটা বের করা যায় না। বাট বস্তু কতটা গরম কতটা ঠান্ডা সেটা বোঝা যায় একটা রাশি দ্বারা। সেটা কি? তাপমাত্রা, টেম্পারেচার। তাপের পরিমাণ মাপা যায় না, বাট তাপ বেশি পরিমাণ ধারণ করছে এটা তুমি বুঝতে পারবা তাপমাত্রা দ্বারা। তাপমাত্রা যত বেশি, তাপ সে তত শোষণ করে রাখছে। তাপমাত্রা যত কম, তাপ তার পরিমাণ কম। তো এই বরফ যেহেতু ঠান্ডা, মানে তার মানে সে কম পরিমাণ তাপ ধারণ করে রাখছে। বাট আমি তো তাপের পরিমাণ বের করতে পারবো না, আমি পারবো তাপমাত্রার পরিমাণ। এই জন্য এই বরফের মধ্যে আমি একটা থার্মোমিটার নিব তাপমাত্রা দেখার জন্য। ধরো এটা সেই থার্মোমিটার, ওই যে হালকা ফাঁকা রাখছি না, ওইখানে একটা থার্মোমিটার নিব ধরো। এবং তুমি অবশ্যই দেখবা বরফের যে তাপমাত্রা, টেম্পারেচার, সেটা অবশ্যই -ডিগ্রি সেলসিয়াস, মানে নেগেটিভ ডিগ্রি সেলসিয়াস হবে। মানে -10, -15, -20, -30, -40, -50 এরকম, মানে -ডিগ্রি সেলসিয়াস হবে। তো ধরে নাও, আমি ধরে নিতেছি এই বরফের টেম্পারেচার হচ্ছে থার্মোমিটারে আমার -10 ডিগ্রি সেলসিয়াস দেখাইলো, -10 ডিগ্রি সেলসিয়াস। ওকে, এখন আমি কি করব? এই বরফকে আমি তাপ দেওয়া শুরু করব। ভালো করে বুঝবা, এই বরফকে আমি তাপ দেওয়া শুরু করব, তাপ, হিট, তাপ দেওয়া শুরু করব, তাপ দেওয়া শুরু করব। তো তখন তুমি কি দেখতে পাবা, যেহেতু তার তো আগে আগে থেকে কিছু তাপ সে নিজে ধারণ করে রাখছে, এবং বাইরে থেকে তুমি কি করলা, আর কিছু তাপ দিলা, তাহলে তাপ সে কি করবে, ধারণ করবে, আরো সে শোষণ করবে। তুমি তাপ দিবা, সাথে সাথে দেখতে পারবা এই যে থার্মোমিটার -10 ডিগ্রি সেলসিয়াস সেটা উপর দিকে উঠতেছে, মানে তাপমাত্রা বাড়তেছে। কেন বাড়তেছে? তুমি তাপ দিবা, সে এই তাপ এই বরফ নিজের মধ্যে জমা করবে, স্টোর করবে। তাহলে তাপ কি করবে? জমা করবে, জমা জমা করবে। তাই যেহেতু তুমি তার তাপ দিতেছ, বরফে তাপ দিতেছ, বরফ তাপ ধারণ করতেছে, তাহলে তার তাপ বেড়ে যাইতেছে। আর এইটাই আমার থার্মোমিটার দেখাবে যে তাপ যেহেতু সে ধারণ করতেছে, এখানে তাপের পরিমাণ বেড়ে যাইতেছে। তাই আমি কি করবো, এই থার্মোমিটারটা যে -10 ডিগ্রি সেলসিয়াস সেটা উপরের দিকে ওঠা শুরু করবে, অর্থাৎ তাপ দিবা, তাপ জমা করবে। তাই থার্মোমিটার দেখাবে যে তাপ বাড়তেছে। কিভাবে দেখাবে? টেম্পারেচার বাড়তেছে, থার্মোমিটার দেখবে টেম্পারেচার বাড়তেছে। এরকম তুমি তাপ দিতেছ, তাপমাত্রা বাড়তেছে, তাপ দিতেছ, তাপমাত্রা বাড়তেছে, তাপ দিতেছ, বাড়তেছে, বাড়তে 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 একটা সময় যখন 0 ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে। কত? 0 ডিগ্রি সেলসিয়াস। তাপ দিতেছ, জমা করতেছে, তাপ দিতেছ, জমা করতেছে, এরকম। তাহলে তাপমাত্রা বাড়বে, বাড়তে বাড়তে যখন 0 ডিগ্রি সেলসিয়াস হওয়া শুরু করবে, তখন তুমি দেখবা এই বরফ গলতে শুরু করছে, মানে হালকা হালকা এখানে তুমি লিকুইড দেখতে পারবা, হালকা। যেই 0 ডিগ্রি সেলসিয়াস হবে তখনই বরফ গলা শুরু করবে। আই রিপিট, কেয়ারফুলি লিসেন, বরফ গলা শুরু করবে জাস্ট কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। এবং 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলা শুরু করবে যদি পরিবেশের চাপ 1 atm হয়। পরিবেশের চাপ কত হয়? 1 atm। পরিবেশের চাপ, হোয়াট ইজ দ্য অ্যাটমসফিয়ারিক প্রেসার? এই পরিবেশে প্রচন্ড ধুলাবালি, বিভিন্ন গ্যাস, কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প, নাইট্রোজেন, হিলিয়াম, হোয়াটএভার, অনেক গ্যাস আছে। সেই গ্যাস কন্টিনিউয়াসলি আমাদের কি করতেছে, দেখো চাপ দিতেছে একটা। সেই চাপকে বলি পরিবেশের চাপ, অ্যাটমসফিয়ারিক প্রেসার। সেই অ্যাটমসফিয়ারিক প্রেসার যদি 1 atm হয়, তখন
এই বরফ 0°C তাপমাত্রায় গলতে শুরু করবে। 0°C তাপমাত্রায় কি করা শুরু করবে? গলতে শুরু করবে। এই যে বরফ যে গলতেছে, গলে কিসে কনভার্ট হয়? তরলে। এটাকে বলা হয় গলন। অর্থাৎ আমি বলবো গলন শুরু হবে। গলন শুরু হবে। ইংলিশে গলনের ইংলিশ হচ্ছে মেল্টিং। মেল্টিং মেল্টিং স্টার্টস। অর্থাৎ 0°C হইলেই মেল্টিং স্টার্টস হবে। এই 0°C বলা হইতেছে গলনাঙ্ক। গলনাঙ্ক। এই 0°C বলা হইতেছে গলনাঙ্ক। অর্থাৎ যে তাপমাত্রায় কঠিন তরলে পরিণত হওয়া শুরু করে সেটা হচ্ছে গলনাঙ্ক। তবে চাপ কত থাকতে হবে? 180। কেন থাকতে হবে আমরা পরে বলবো। এই লেভেলে তোমার এটা দরকার নাই। ঠিক আছে, এখন তুমি তাপ দিছ, তাপমাত্রা বাড়ছে বাড়ছে বাড়ছে, যখনই 0°C হয়েছে তখন এখানে হালকা হালকা তুমি তরল দেখতে পারবা, মানে বরফটা গলা শুরু করছে। এরপর তুমি আরো তাপ দিলা, মানে ধরো এখানে থার্মোমিটার কত হয়েছে, এখন আমি একটু এখানে দেখাই। ধরো থার্মোমিটার হয়েছে 0°C। এরপর তুমি কি করতেছো? তাপ দিতেছো, আরো তাপ দিতেছো, আরো তাপ দিতেছো। বাট তাপ দিতেছো, তাপমাত্রা বাড়ার কথা না? দেখবা থার্মোমিটার বাড়তেছে না, 0°C জন্য স্টপ হয়ে গেছে। তোমার মনে হইতেছে থার্মোমিটার মনে হয় নষ্ট হয়ে গেছে। কেন? কারণ তুমি বাইরে থেকে তাপ দিতেছো, বাট থার্মোমিটার তাপমাত্রা 0°C থেকে আর উপরে উঠতেছে না, উপরে উঠতেছে না, 0°C স্টপ হয়ে গেছে। কেন? কারণ তুমি যে তাপটা দিবা এখন বরফের মধ্যে 0°C হওয়ার পর, এই বরফ আর তাপটা নিজের মধ্যে স্টোর করবে না, জমা করবে না। তুমি তাপ দিতেছো বরফের মধ্যে, বরফ নিজের মধ্যে তাপটা জমা করতেছে না, তাহলে কি করতেছে? এই তাপটা এই বরফ যে আছে সেই বরফকে তরলে কনভার্ট করতে সাহায্য করতেছে। অর্থাৎ তুমি যত তাপ দিবা, তাপ দিতেছো, খেয়াল করো, তুমি তাপ দিতেছো 0°C হওয়ার পর, 0°C হয়েছে, তাপ দিতেছো পানি, আরো তাপ দিতেছো, বরফ আরো পানিতে কনভার্ট হয়ে যাচ্ছে, আরো তাপ দিতেছো, বরফ পানিতে কনভার্ট হয়ে যেতেছে, আরো তাপ দিতেছো, বরফ পানিতে কনভার্ট হয়েছে, আরো তাপ দিতেছো, বরফ পানিতে কনভার্ট হয়ে যেতেছে, তাপ আরো দিতেছো, বরফ আরো পানিতে কনভার্ট হতেছে, তাপ আরো দিতেছো, বরফ আরো পানিতে কনভার্ট হচ্ছে, তাপ দিতেছো, বরফ পানিতে কনভার্ট হচ্ছে, তাপ দিতেছো, পানি বরফে কনভার্ট হচ্ছে, তাপ দিতেছো, পানি আর বরফ পানিতে কনভার্ট হইতেছে, তাপ দিতেছো, বরফ পানিতে কনভার্ট হইতেছে, তাপ দিতেছো, বরফ পানিতে কনভার্ট হইতেছে। তার মানে তুমি যে তাপটা দিলা 0°C হওয়ার পর, সেই তাপ সে তো আর জমা করতেছে না, স্টোর করতেছে না, সেটা একটা কাজ করতেছে। কি কাজ? বরফকে তরলে কনভার্ট করতে সাহায্য করতেছে। বরফ তরলে কনভার্ট হইতে একটা কাজ সম্পন্ন হইতেছে, সেই কাজে আমার তাপটা খরচ হয়ে যেতেছে। যেহেতু স্টোর হইতেছে না, তাই থার্মোমিটার তোমার দেখাবে না তো তাপ বাড়তেছে, তাপ তো তার মধ্যে বাড়তেছে না। কেমন? আমি তোমাকে বুঝাই। ধরো এমন একটা মেশিন হয়েছে, যে মেশিনটা মানুষের মাথার মধ্যে দিলে দেখাই দিবে তার মধ্যে কত টাকা আছে, মানুষের মধ্যে কত টাকা আছে, মানে আমার ব্যাংক ব্যালেন্স কত আছে। ধরো আমার কাছে 10 টাকা আছে, 10 টাকা। তো আমার উপরে মেশিন দিলা, মেশিন দেখাই দিবে কি উপরে, মেশিনটা তুমি থার্মোমিটার মতো কল্পনা করো, মেশিন দেখাই দিবে রাব্বির 10 টাকা আছে। এখন তুমি কি করলা? বাহির থেকে মানে বল আমার আরো আরো 10 টাকা দিলা, তাহলে আমার কত হয়ে গেল? 20 টাকা। উপরে মেশিনে কত লেখা উঠবে? 20 টাকা। তুমি আরো 10 টাকা দিলা, মেশিনে কত লেখা উঠবে? 30 টাকা। কারণ আমি জমা করতেছি, তুমি দিচ্ছ। তুমি আরো দিলা 10 টাকা, মেশিনে কত লেখা উঠবে? 40 টাকা। তুমি আরো 10 টাকা দিলা, আমার কত হয়েছে? 50। মেশিনে কত দেখাবো? 50 টাকা। তুমি এরপর আরো 10 টাকা দিলা, আমি 10 টাকা ভিক্ষুককে দিয়ে ফেললাম, বা আমি একটা কিছু কিনে ফেললাম, বা আমি একটা খরচ করে ফেললাম। আমার মধ্যে কত আছে? 50। তুমি 10 টাকা আরো দিলা, আমি সে 10 টাকা খরচ করে ফেললাম, আমাদের কত আছে? 50। উপর কত দেখাবে মেশিনে? 50। তুমি আরো দিবা 10 টাকা, আমি খরচ করে ফেলবো, আমার মধ্যে কত আছে? 50। মেশিন কত দেবে? 50। তার মানে 50 হওয়ার পর তুমি যাই দিতেছো কেন, যাই দিতেছো না কেন, আমি এটা খরচ করে ফেলতেছি। তো উপর তো মেশিনে 50 থেকে উপর দেখাবে না, তুমি 50 হওয়ার পর যাই দিবা আমি তাই খরচ করে ফেলবো, তো মেশিন তো 50ই দেখাবে। তার মানে কিন্তু আমার টাকা দাও না দিছো, বা সেই টাকা আমি কি করছি? খরচ করে ফেলছি। তাই আমার মেশিনে 50 পর আর কোনো অ্যামাউন্ট দেখাইতেছে না। ব্যাপারটা হলো ওই রকমই, তুমি যখন নেগেটিভ ডিগ্রি সেলসিয়াস ছিল তখন তুমি তাপ দিছো, সে নিজের মধ্যে জমা করছে। তাই থার্মোমিটার দেখাইতেছে কি জমা যেতে করছে, তাপমাত্রা বাড়তেছে, তুমি দিতেছো বাড়তেছে, তাপ দিতেছো বাড়তেছে, তুমি তাপ দিতেছো বাড়তেছে, তাপ দিতেছো বাড়তেছে, বাড়তে 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 একটা পর্যায়ে 0°C যখনই হবে এবং পরিবেশ চাপ যদি তখন 180 থাকে, তখনই বরফটা ধাপ করে এখানে হালকা একটু লিকুইড দেখতে পারবা, তরল দেখতে পারবা, অর্থাৎ বরফ গলা শুরু করলো। এরপর বরফ গলা শুরু করলো, এরপর তুমি যতই তাপ দাও না কেন, সেই তাপটা এই বরফের ভিতরে জমা হয় না, জমা হয় না মানে স্টোর হয় না,
জমা হয় না। কি হয়? একটা কাজ করে। কি কাজ করে? এই যে বরফ, সেই বরফকে আমার তরলে কনভার্ট করতে সাহায্য করে, হেল্প করে, কাজ করে এই তাপটা এটা কাজে খরচ হয়ে যেতেছে। তাই তুমি যতই তাপ দাও না কেন, থার্মোমিটার উপর উঠবে না, সেটা একটা কাজ করবে, তরলে কনভার্ট করবে। এখন আমার একটা প্রশ্ন, ভালো করে বুঝবা। আমার 0°C যখন আনলাম, তাপ দিতে 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 0°C আনলাম, এরপরই তো বরফটা গলা শুরু করলো। অর্থাৎ এখানে হালকা একটু তুমি কি দেখতে পাইলা? তরল দেখতে পাইলা, আর পুরোটা অংশ কি? বরফ। বাট যেই মাত্রই 0°C হইছে, সাথে সাথে আমি তাপ দেওয়া বন্ধ করে দিচ্ছি। বলো কি হবে? তাপ দিয়ে 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 মাইনাস থেকে 0°C আনলাম, তখনই বরফ ঠাস করে গলা শুরু করলো, এবং তারপরে আমি তাপ দেওয়া বন্ধ করলাম। প্রশ্ন, এখন কি আর বরফ গলবে? না, গলবে না, গলবে না, গলবে না। কি হবে? সাম্য অবস্থার সৃষ্টি হবে বরফ আর তরলের মধ্যে। যতটুকু বরফ রয়ে গেছে এবং যতটুকু তরল সৃষ্টি হয়েছে, এতটুকুই থাকবে। আর বরফ গলবেও না, আর তরলের পরিমাণ বাড়বেও না, কমবেও না, যা আছে তাই। তুমি বলবা যে তাহলে আমরা তো দেখি যে বরফে তাপ টাপ না দিলেও বরফ গলে যায়। ভাই, সারাউন্ডিং বা পরিবেশে একটা তাপ থাকে, সেই তাপ সে কন্টিনিউয়াসলি শোষণ করতে থাকে, তাই সে গলতে থাকে। তুমি যে এমন ব্যবস্থা করতে পারো যে 0°C হওয়ার পর তুমি আর তাপটাকে নিতে দিবা না, সে জীবনেও গলবে না। তো 0°C হওয়ার পর আমি তাপ দেওয়া বন্ধ করছি, এতটুকু তরল হয়েছে। তো এই তরলের যে কণা, মানে সেটা তো পানি, H2O। আমি এটা এইভাবে দেখাইলাম, যেগুলো হচ্ছে পানি, পানি মানে তরল পানি। আর অধিকাংশ কি রয়ে গেছে? বরফ। বরফগুলারে আমি এইভাবে দেখাইলাম, বরফ হচ্ছে বরফের কণা, বরফের কণা, বরফের কণা। তো ধরো বরফের এরকম কতগুলা কণা আছে? অনেকগুলা, অ্যারাউন্ড ধরো 100টা। কয়টা? 100টা, ধরো না 100টা। আর আর পানি, তরল পানি, তরল পানি কয়টা? তরল পানি ধরো 4টা, ধরো 4টা। এই 100টা বরফ রয়ে গেছে, 100টা বরফের পানির অণু রয়ে গেছে, আর 4টা নতুন তরল যে H2O সেটা সৃষ্টি হয়েছে। এগুলো সব কি? কণাগুলো আছে H2O, H2O। ওকে, H2O অণু। তো এরপর আর কিছু হবে না, 4টা 4টে থাকবে। আর 10 তরল পানির 4টা কোণা 4টে থাকবে, আর বরফের 100টা কোণা 100টা থাকবে। এবং এদের মধ্যে একটা সাম্য অবস্থা সৃষ্টি হবে। সাম্য অবস্থা মানে কি? পরিমাণ যা আছে তা স্থির, এবং এই সাথে বরফের একটা কণা, বরফের একটা কণা তরলে যাবে, তরলে একটা কণা বরফে আসবে, বরফের একটা কণা তরলে যাবে, তরলে একটা কণা বরফে আসবে। এবং এইটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে কিয়ামত পর্যন্ত, তুমি যদি তাপ না দাও। অর্থাৎ 100 কিন্তু 100টা থাকবে, 4টে কিন্তু 4টে থাকবে, বা তাদের মধ্যে আদান প্রদান হবে। কিভাবে? দেখো আমার হাতটা খেয়াল করবা, যে হাত দিলাম আর হাত দিলাম, এটা বরফের, এটা হচ্ছে তরলের, দেখতেছো? মানে এবার কন্টিনিউস চলতেছে। এটা যেই মাত্র এখানে যাবে, ওটা যেই মাত্র এই বরফের কণাটা এখানে পৌঁছাবে, ওটা পৌঁছাবে, এটা এখানে এসে পড়বে। মানে ভ্যালোসিটি সেম, এটা যে যাওয়ার ভ্যালোসিটি, এটা যে যাওয়ার ভ্যালোসিটি, দুইটা কি সেম। এটাকে বলা হয় সাম্য অবস্থা, এটাকে বলা হয় সাম্য অবস্থা। তাহলে বরফ আর তরলের মধ্যে সাম্য অবস্থা সৃষ্টি হইতেছে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়? 0°C তাপমাত্রায়। তাহলে এটাও তুমি বলতে পারো, যে তাপমাত্রায় বরফ মানে কঠিন আর তরলের মধ্যে সাম্য অবস্থা সৃষ্টি হয়, সেটাকে বলা হয় গলনাঙ্ক, মেল্টিং, গলনাঙ্ক, মেল্টিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট। গলনাঙ্ক মানে কি? মেল্টিং পয়েন্ট। গলনাঙ্ক মানে কি? মেল্টিং পয়েন্ট। ওকে, এখন খেয়াল করো, 0°C, ঠিক আছে, আমি তাপ দেওয়া বন্ধ করিনি, তাপ দিতেছি, বাট আমার 0°C থেকে উপরে যাইতেছে না। কেন? কারণ সেই তাপটা আমার যে তরল আছে, বরফ আছে, সেই বরফকে তরলে কনভার্ট করতে সাহায্য করছে। তাপ দিতেছ দিতেছ দিতেছ, বরফ তরলে কনভার্ট হইতেছে হইতেছে হইতেছে, একটা পর্যায়ে যাইয়া যত বরফ আছে সব আমার তরলে কনভার্ট হয়ে গেছে। এখানে সবগুলা কি? তরল, সবগুলা কি? তরল। তো এই তরলটাকে আমি এইভাবে না দেখাইয়া এইভাবে দেখাবো। এখন তো বুঝছো কিভাবে কনভার্ট হয়েছে। এইভাবে না দেখাইয়া আমি একটু ভিন্নভাবে দেখাবো। এটা হচ্ছে আমার তরল, যেটা আমরা দেখতে স্বাচ্ছন্দ্য বোধ করি, তরল। ওকে, তো থার্মোমিটার কত তাপমাত্রা আছে বলো তো? এই 0°C। কারণ তাপ তো দেওয়ার ফলে সে শোষণ করে নাই, জমা করে নাই, সব খরচ হয়ে গেছে, বরফ তরলে কনভার্ট হয়ে গেছে, তখন 0°C থাকবে। এরপর যখন সম্পূর্ণ তরলে কনভার্ট হয়ে গেছে, বরফ যতটুকু বরফ ছিল সব তরলে কনভার্ট হয়ে গেছে, এরপর তুমি যখন তাপ দেওয়া শুরু করবা, তাপ, তুমি যখন তাপ দেওয়া শুরু করবা, তুমি যখন তাপ দেওয়া শুরু করবা, তখন দেখবা কি? যখন তাপ দেওয়া শুরু করবা, তখন দেখবা কি এই থার্মোমিটার আবার উপরে ওঠা শুরু করছে। কেন? এখন তরল তার কোনো কাজ করতেছে না,
তুমি যেই তাপ দিবা এই তরল নিজের মধ্যে আবার সেই তাপ শোষণ করবে, জমা করবে। আমি তরল, আমাকে তাপ দিলা, আমি জমা করতেছি, দিতেছি, আমি জমা করতেছি, দিতেছি, আমি জমা করতেছি। উপরে মেশিন আছে, যেটা দেখা যাচ্ছে ওই যে জমা করতেছি, তাহলে তাপমাত্রা কি উপর দিকে উঠতে থাকবে, উঠে থাকবে। এরকম তাপ যত দিবা সেই তাপ তরল কি করবে, জমা করবে। তাপ কিন্তু জমা করবে, জমা করবে। ওকে, জমা করবে। যেহেতু জমা করবে তাই তাপমাত্রা তাপমাত্রা থার্মোমিটার কি করতে থাকবে, দেখাবে যে বাড়তেছে, কারণ সে জমা করতেছে। তাপ দিতে সব বাড়তেছে, তাপ দিতে সব তাপমাত্রা বাড়তেছে, তাপ দিতে সব তাপমাত্রা বাড়তেছে, বাড়তে 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 যেই মাত্র তোমার 100 ডিগ্রি সেলসিয়াস হবে। কত ডিগ্রি সেলসিয়াস? 100 ডিগ্রি সেলসিয়াস। যে মাত্র 100 ডিগ্রি সেলসিয়াস হবে তখনই দেখবা যে এই তরল থেকে কিছু বাষ্প সৃষ্টি হইতেছে। যে সেটা আমি পরে ফিগার দেখি, যে তরল হালকা হালকা এখান থেকে কিছু বাষ্প ফোটার মাধ্যমে টকবক 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 করে ফুটতেছে। ফোটার মাধ্যমে এখানে কিছু বাষ্প সৃষ্টি হবে। আমরা দেখি না ঠাস 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 করে টকবক টকবক করে পানি ফুটে। তো কত তাপমাত্রায়? 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। যেই মাত্র তোমার 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হবে, সাথে সাথে তরল ফোটা শুরু করবে। জাস্ট স্টার্ট, বয়লিং স্টার্টস, বয়লিং স্টার্টস। বয়লিং জাস্ট কি হবে, শুরু হবে। বয়লিং ইজ স্টার্টিং, শুরু হচ্ছে। ওকে, আমি বলবো 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কি হবে, পানি, এই তরল পানি, তরল পানি, আমি জাস্ট পানি লিখলাম, পানি ফোটার মাধ্যমে, কিভাবে, পানি ফোটার মাধ্যমে, টকবক টকবক করে যে ফোটার মাধ্যমে, পানি ফোটার মাধ্যমে বাষ্পে কনভার্ট হবে। ফুটবেও প্লাস বাষ্পে কনভার্ট হচ্ছে, বাষ্পে পরিণত হবে, বাষ্পে পরিণত হবে, পরিণত হবে। এটাকে যে পানি বাষ্পে পরিণত হচ্ছে, পানি বাষ্পে পরিণত হওয়া বা পানি গ্যাসে পরিণত, বাষ্প মানে গ্যাস, ধরো একটু ডিফারেন্স আছে, পরে আমরা বলবো। বাষ্পই গ্যাস, গ্যাসই বাষ্প, বাট ডিফারেন্স কি পরে বলবো। যেটা ধরো আমি তোমার বলি কার্বন ডাইঅক্সাইড গ্যাস, কার্বন ডাইঅক্সাইড কখন তুমি গ্যাস বাষ্প বলতে পারবে না। যেটা স্বাভাবিক অবস্থায় তরল থাকে এবং এই তাপ দিয়ে তুমি কি করলা, বাষ্পে গ্যাসে কনভার্ট করলা, এটা আমরা বাষ্প বলবো। তাপ দিয়ে গ্যাসে কনভার্ট করার পর যেটা হয় সেটা বাষ্প। আর যে স্বাভাবিকভাবেই মানে গ্যাসে থাকে সেটা গ্যাস, সেটাকে আমরা বাষ্প বলবো না। আশা করি বুঝছো, না বুঝলে নেগলেক্ট করার কথা। তো ফোটার মাধ্যমে বাষ্পে পরিণত করলা, এই যে তরল পানি বাষ্পে পরিণত হলো, এই প্রক্রিয়াকে বলা হয় স্ফুটন। স্ফুটন ইংলিশ বলে বয়লিং। বয়লিং আমি লিখি স্ফুটন, এটা কি বলা হয়, স্ফুটন। স্ফুটন ইংলিশ কি বলা হয়, বয়লিং, বয়লিং। আর গলন ইংলিশ হচ্ছে মেল্টিং। তো ওকে, ঠিক আছে, বুঝছি আমরা। তার মানে 100 ডিগ্রি সেলসিয়াস হলে স্ফুটনটা শুরু হবে, জাস্ট শুরু। বয়লিং এটা কি, জাস্ট স্টার্টস। বয়লিং জাস্ট স্টার্টস, স্ফুটন জাস্ট শুরু, শুরু, জাস্ট শুরু। আর এই 100 ডিগ্রি সেলসিয়াসকে আমরা বলবো স্ফুটনাঙ্ক। এই 100 ডিগ্রি সেলসিয়াসকে বলবো স্ফুটনাঙ্ক। স্ফুটনাঙ্ক ইংলিশে বলা হয় বয়লিং পয়েন্ট। আর গলনাঙ্ক ইংলিশ হচ্ছে মেল্টিং পয়েন্ট। এমপি লিখলাম, মেল্টিং পয়েন্ট, স্ফুটন, বয়লিং পয়েন্ট। ওকে, কিন্তু আবারও বলতেছি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি ফুটার মাধ্যমে বাষ্পে পরিণত হবে যদি এবং যদি পরিবেশের চাপ 1 atm থাকে। কত? 1 atm থাকে। আদারওয়াইজ কিন্তু 100 ডিগ্রি সেলসিয়াস হবে না। তুমি যদি আবার উপরে নিয়ে যাও, এই পানিকে উপরে নিয়ে যাও, তখন পরিবেশের চাপ কমে, তখন এই তাপমাত্রা আবার আরো 100 ডিগ্রি সেলসিয়াস আর কমে যায়। কিভাবে কমে যায় আমরা দেখবো, একটু দেখবো, জাস্ট ওয়েট করো। ওকে, এই জাস্ট শুরু হইলো 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, জাস্ট শুরু হইলো। আবার বলতেছি, যেই মাত্র তোমার 100 ডিগ্রি সেলসিয়াস সৃষ্টি হয়েছে, সাথে সাথে তুমি তাপ দেওয়া বন্ধ করে দিচ্ছ। তার মানে 100 ডিগ্রি সেলসিয়াস হওয়ার পর যতটুকু, ধর 3টা কণা বাষ্পে পরিণত হয়েছে, আর বাকি কি তরলে রয়ে গেছে। তো এদের মধ্যে আবার কি সৃষ্টি হবে, ওই আগের মতো সাম্য অবস্থা। মানে যতটুকু বাষ্প সৃষ্টি হয়েছে ততটুকুই থাকবে, যতটুকু তরল আছে ততটুকুই থাকবে, এবং এদের মধ্যে ওই যে গতিশীল এরকম একটা সাম্যাবস্থার সৃষ্টি হবে। বাট আমি কি করতেছি, তাপ দেওয়া ধরো বন্ধ করতেছি না। এই 100 ডিগ্রি সেলসিয়াস হওয়ার পর, থার্মোমিটার কত এখন, থার্মোমিটারে 100 ডিগ্রি সেলসিয়াস। এই 100 ডিগ্রি সেলসিয়াস পর তুমি এখন কি করতেছ, বাইরে থেকে তাপ দিতেছ, বাট তাপ দেওয়ার পরও এই থার্মোমিটারে আর উপরে যাইতেছে না। কিছু সময়ের জন্য এই 100 ডিগ্রি সেলসিয়াস থেমে থাকবে।
আমি কি তাপ দিতেছি না? হ্যাঁ দিচ্ছি। তাহলে থার্মোমিটার উপর উঠতেছে না কেন? কারণ যেই তুমি তাপ দিবা সেই তাপগুলা এই তরল আর নিজের মধ্যে জমা করবে না। আগে জমা করছে, এখন জমা করবে না। এখন সেই তাপ যা দিবা সেগুলো একটা কাজ করবে। কি কাজ করবে? একটা কাজ করবে। অর্থাৎ তুমি যে তাপ দিবা সেটা জমা হবে না, জমা হবে না, একটা কাজ করবে। কি কাজ করবে? তোমার যে তরল আছে, সেই তরলকে বাষ্পে পরিণত করবে। তুমি যত তাপ দিবা সেই তাপ একটা কাজে সম্পূর্ণ হয়ে যাবে। তাপ দিতেছো, তাপ দিতেছো, তাপ দিতেছো, এটা ধরো লিকুইড। তাপ দিতেছো, এখানে আরো বাষ্প হইতেছে, তাপ দিতেছো, বাষ্প হইতেছে, তাপ দিতেছো, বাষ্প হইতেছে। একটা পর্যায়ে যায় তুমি তাপ দিতেছো, বাষ্পে পরিণত হইতেছে। তাপ দিতেছো, বাষ্পে পরিণত হইতেছে, তাপ দিতেছো, বাষ্পে পরিণত হইতেছে, তাপ দিতেছো, বাষ্পে পরিণত হইতেছে, তাপ দিতেছো, তরল বাষ্পে পরিণত হইতেছে, তাপ দিতেছো, তরল বাষ্পে পরিণত হইতেছে। একটা পর্যায়ে যায় এখানে আর কোনো তরল থাকবে না। বাষ্প উপর যেতে পারে না কেন? ওই যে আমি শুরুতে ঢাকনা দ্বারা ঢেকে দিছি। ওকে, তাহলে এখানে সব কি? সব হচ্ছে আমার ভাস্প। সব কি? সব আমার হচ্ছে বাষ্প, সব আমার ভাস্প। তাহলে এরপর থেকে তুমি যতই তাপ দাও না কেন, আমার থার্মোমিটারে তাপ আর বাড়ে নাই, 100°C রয়ে গেছে। এবং এটা কতক্ষণ পর্যন্ত 100°C থাকবে? যতক্ষণ না সম্পূর্ণ তরল সম্পূর্ণ বাষ্পে পরিণত না হয়। ওকে, এখন সম্পূর্ণ তরল সম্পূর্ণ বাষ্পে পরিণত হয়ে গেছে। এরপর তুমি যদি তাপ দাও, এরপর তুমি যদি তাপ দাও, এরপর তুমি যদি তাপ দাও, দেখবা থার্মোমিটারে আবার তাপমাত্রা উপরে দিকে ওঠা শুরু করছে, আবার উপরে ওঠা শুরু করছে। কেন? এখন এই বাষ্প আবার সেই তাপ নিজের মধ্যে ধারণ করবে, স্টোর করবে। তো দ্বিতীয় তাপ স্টোর করতেছে, দ্বিতীয় তাপ স্টোর করতেছে, এবং থার্মোমিটারের তাপমাত্রা উপর দিকে উঠে থাকবে। দিতেছো, একটা পরে ধরো কত চললা, 140° চললা, এরপর থামাই দিচ্ছ। এখানে কি আছে? এখানে তো কিছুই নাই, সেই বাষ্পই তো আছে, অন্য কিছু হবে নাকি? বাষ্প থেকে আর কোথায় যাবে? বাষ্প আছে। বাট এই বাষ্প আর এই বাষ্পের মধ্যে একটা পার্থক্য আছে। পার্থক্য কি? 100°C বাষ্প, আর এটা হচ্ছে, এটা বাষ্প। কত ডিগ্রি তাপমাত্রা? 140° তাপমাত্রায়, মানে 100 থেকে বেশি তাপমাত্রা। তো এইখানে যে 100 তাপ বাষ্প, এখানে তো গ্যাসগুলা বাষ্পগুলো আছে। এখানে একটা তো বাষ্প কি করতেছে, দেয়ালের মধ্যে একটা চাপ দিতেছে না? আমি ওই বললাম P1। দেয়ালের মধ্যে একটা বাষ্পগুলা ধাক্কা 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 দিতেছে, ধুম 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 করে ধাক্কা দিতেছে, এটা আমরা বলবো চাপ। যখন তুমি তাপ আরো বাড়িয়ে দিবা, তখন বাষ্প তো বাষ্পই থাকবে, জাস্ট কি করবে, তাপগুলা সে ধারণ করবে, ধারণ করে তাদের আরো ছোট ছোট আরো বেড়ে যাবে, বুঝছো? ছোট আরো বেড়ে যাবে, ফলে এই চাপ এখানে আরো বেড়ে যাবে। এটাই ডিফারেন্স, এখানে চাপটা আরো বেড়ে যাবে। আমরা P2 বললাম, P2টা কি? P1 থেকে, P2টা P1 থেকে অনেক বেশি। যখন 100°C হলো তখন বাষ্পই একটা চাপ দিতেছে, তুমি তাপ আরো বাড়াই দিচ্ছ 100°C হওয়ার পর। এখন এই তাপ নিজের মধ্যে ধারণ করতেছে, তাপমাত্রা বাড়তেছে, আর তারা আরো ছোটাছুটি বেড়ে গেছে, তাহলে চাপ আরো বেড়ে গেছে। এতটুকু ডিফারেন্স। তো এই যে দেখো তো কিছু পয়েন্ট, যখন শুধুই বরফ ছিল তখন সে তাপ ধারণ করছে। 0°C হইলো, যেটা আমরা বলবো গলনাঙ্ক, মানে গলন শুরু হয়েছে। তখন আর তুমি তাপ দাও, সে তাপ দেওয়ার ফলে তাপমাত্রা আর বাড়বে না, স্টপ হয়ে যাবে। তাপ কি করবে? একটা কাজ করবে। কি কাজ করবে? বরফকে তরলে কনভার্ট শুরু করবে। যে তুমি তাপ দিয়েই যাচ্ছ কিন্তু তাপমাত্রা বাড়তেছে না, সার্টেন একটা সময়ের জন্য তাপমাত্রা স্থির। কতক্ষণ পর্যন্ত স্থির থাকবে? যতক্ষণ না বরফ সম্পূর্ণ তরলে কনভার্ট না হয়। এই যে 0°C হওয়ার পর, 0°C হওয়ার পর তুমি যে তাপটা দিতেছো, এই তাপের একটা স্পেশাল নাম আছে। 0°C হওয়ার পর তুমি তাপ দিতেছো, বা তাপমাত্রা বাড়তেছে না, জাস্ট একটা কাজ করতেছে, বরফ তরলে কনভার্ট হওয়া। এই যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ বরফ তরলে কনভার্ট না হয়, ততক্ষণ পর্যন্ত তাপমাত্রা 0°C থাকবে। আর এই যে তাপটা দিতেছো 0°C হওয়ার পর, এই তাপের নাম হচ্ছে সুপ্ত তাপ। কেমন সুপ্ত তাপ? গলনের সুপ্ত তাপ, গলনের আপেক্ষিক সুপ্ত তাপ, গলনের আপেক্ষিক সুপ্ত তাপ। এই তাপের একটা নাম আছে কি? গলনের আপেক্ষিক সুপ্ত তাপ, গলনের আপেক্ষিক সুপ্ত তাপ। এরপর তুমি তাপ দিতেছ, বাড়তেছে না, ঠিক আছে, 0°C। এরপর দেখো তো, যখন সম্পূর্ণ তরল হয়ে গেছে, যখন একটাই ফেজ থাকবে, যখন সম্পূর্ণ বরফ তাপ জমা করছে, সম্পূর্ণ তরল, এরপর তাপ দিবা, আবার তাপ জমা করবে, শুধু জমা করবে, স্টোর করবে, করতে করতে 100°C। এরপর তুমি যতই তাপ দাও আর তাপমাত্রা বাড়বে না। কেন? এটা একটা কাজ করবে। এবং যতক্ষণ পর্যন্ত না সম্পূর্ণ তরল সম্পূর্ণ বাষ্পে পরিণত না হয়,
ততক্ষণ পর্যন্ত তুমি যতই তাপ দাও না কেন তাপমাত্রা হবে না। এই যে পর্যায়ে এই সময়টুকুতে যে তাপটা দিবা, যে 100 ডিগ্রির পর তাপমাত্রা বাড়তেছে না, এই তাপটার নাম হচ্ছে সুপ্ত তাপ। কিন্তু কেমন সুপ্ত তাপ? বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ, কারণ বাষ্পে কনভার্ট করতেছে না। এই তাপের নাম কি? বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ। লিখে রাখো, বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ। ওকে, আমরা বুঝছি আশা করি। তো তরল থেকে, কঠিন থেকে তরলে কনভার্ট হওয়ার প্রক্রিয়া হচ্ছে গলন, আবার তরল থেকে বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়ার নাম হচ্ছে স্ফুটন। তাহলে গলন আর স্ফুটন, মেল্টিং আর বয়লিং, এদের কিন্তু আমরা বুঝছি, এগুলা পরে আসতেছি। তো এই যে আলোচনা করলাম, এটা আমরা একটা গ্রাফের মাধ্যমে আলোচনা করে দেখবো। গ্রাফ, এই গ্রাফটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষার জন্য এটা মাস্ট ইম্পর্টেন্ট। এই গ্রাফের নাম হচ্ছে বরফের, এটা কি বলে হচ্ছে হিটিং গ্রাফ অফ আইস। হিটিং গ্রাফ অফ আইস, তাপ দিতেছ, এই বরফ যে গলতেছে, এই বরফ গলনের গ্রাফ বলা হয়, বরফ গলনের গ্রাফ বা হিটিং গ্রাফ অফ আইস। ওকে, আমরা এটা গ্রাফটা দেখব। ঠিক আছে, আমরা দেখি, আমি লিখি গ্রাফটার নাম কি? হিটিং গ্রাফ, হিটিং গ্রাফ অফ আইস বা বরফের গলনের যে গ্রাফটা, তাপ প্রয়োগে, সেটা ভালো করে এটা বুঝবা। আমি তো নোট করে পড়াইতেছি, হ্যাঁ, একদম। আমি এটা এই দেখি কি, না সরি, এটা টুই করে রাখাই যাতে ভালো করে বোঝা যায়। মনোযোগ দিবা। এই ওয়াই অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর আমি তাপমাত্রা নিব। কি নিব? ওয়াই অক্ষ বরাবর আমি তাপমাত্রা নিব। আর এক্স অক্ষ বরাবর আমি নিব সময়, টাইম, সময় লিখি, সময়, সময় নিব। তো দেখো, আমি এখানে কিছু গ্রাফ আঁকাই। যেমন আমি বলছিলাম একদম শুরু থেকে ছিল -10 ডিগ্রি সেলসিয়াস। এই যে -10 ডিগ্রি সেলসিয়াস নিতে হবে এমন কোনো কথা না। এখানে যা থাকতে পারে, নেগেটিভ কোনো তাপমাত্রা থাকতে পারে, -10, -20, -30 বা -40 থাকতে পারে, হোয়াট এভার। আমি আরো নিলাম, এটা ধরো 0 ডিগ্রি সেলসিয়াস, মানে যত উপরে যেতেছো তাপমাত্রা তো বাড়বে। এরপর ধরো 100 ডিগ্রি সেলসিয়াস, ওকে, এরকম। এরপর ধরো 140 ডিগ্রি সেলসিয়াস, এরকম। তো খেয়াল করো, যখন -10 ডিগ্রি সেলসিয়াস ছিল, তখন কি ছিল? জাস্ট বরফ না? বরফ, এখানে জাস্ট কি বরফ, তুমি তারপর তাপ দিতেছ, বরফ কি করতেছিল? তাপ স্টোর করতেছিল, জমা করতেছিল, বলে তাপমাত্রা বাড়তেছিল। তো তাপ দিতেছ, তাপমাত্রা বাড়তেছে, 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 এবং 0 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়বে তাপ দেওয়ার ফলে। এই -10 থেকে 0 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত জাস্ট কি ছিল? বরফ ছিল, জাস্ট বরফ ছিল। এই যেই মাত্র তুমি তাপ দেওয়ার ফলে 0 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে, এরপর তুমি যতই তাপ দাও না কেন তাপমাত্রা বাড়বে না, কারণ সেটা কি করবে? একটা কাজ করবে। সেই তাপটা দেওয়ার ফলে বরফ তরলে পরিণত হওয়া শুরু করবে। অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস হওয়ার পর তুমি তাপ যতই দাও, তাপমাত্রা বাড়তেছে না, কিন্তু দেখছো শূন্যই রয়ে গেছে, বাড়তেছে না। জাস্ট একটা কাজ করতেছে। কি কাজ করতেছে? এই বরফকে, এই বরফকে পরিণত করতেছে কিসে? তরল পানিতে। আমি লিখলাম জাস্ট তরল, তরল লিখে দিলাম, তরলে কনভার্ট করতেছে। তাপজাস্ত বরফ তরলে কমে যাচ্ছে, তাপজাস্ত বরফ তরলে কমে যাচ্ছে, একটা পর্যায়ে যে সম্পূর্ণ তরল বা বরফ তরলে কমে রয়েছে। এখানে জাস্ট এই পয়েন্টে জাস্ট তরল, আর এখানে কি ছিল? জাস্ট বরফ। বরফ এই পয়েন্ট থেকে জাস্ট তরলে কনভার্ট হওয়া শুরু করছে। তাপজাস্ত তরলে কমে রয়েছে, তাপজাস্ত তরলে কমে রয়েছে, হইতেছে হইতেছে হইতেছে, এই পয়েন্ট হইলো, দেন কি সম্পূর্ণ বরফ তরলে কনভার্ট হয়ে গেছে। এরপর
সম্পূর্ণ তরল হওয়ার পর তুমি তাপ দিছো, আবার তাপমাত্রা বাড়তেছিল, তাপ দিছো তাপমাত্রা বাড়তেছে, তাপ দিছো তাপমাত্রা বাড়তেছে, তাপ দিছো তাপমাত্রা বাড়তেছে, তাপ দিছো তাপমাত্রা বাড়তেছে, তাপ দিছো তাপমাত্রা বাড়তেছে। পারবে কতক্ষণ পর্যন্ত? 100 ডিগ্রি সেলসিয়াস। দেখো, যেই মাত্র 100 ডিগ্রি সেলসিয়াস হবে, এরপর তুমি যতই তাপ দাও না কেন, আর তাপমাত্রা বাড়বে না। কি হবে? এই 100 ডিগ্রি সেলসিয়াস হওয়ার পর, এই পয়েন্টে তো, এই পয়েন্ট থেকে, শূন্য থেকে এই 100 ডিগ্রি সেলসিয়াস, এটা 100 না, এই পর্যন্ত জাস্ট কি ছিল? তরল, তরল পানি, তরল পানি। তাই তরল পানির মধ্যে তাপ দিলে জমা করতেছে, সে গরম হইতেছে। তুমি পানির মধ্যে তাপ দিতেছো, সে পানি, জানোই তো পানির মধ্যে তাপ দিলে গরম হয় না। পানির মধ্যে তাপ দিতেছো, পানি জমা করতেছে, পানির মধ্যে তাপ দিতেছো, জমা করতেছে, গরম হইতেছে। তাপ দাও, গরম হইতেছে, তাপ দাও, গরম হইতেছে, যেই দিতে দিতে 100 ডিগ্রি সেলসিয়াস বানাই ফেলছো। এরপর আর সে তাপ জমা করবে না। এরপর ওই তাপ কি করবে? একটা কাজ করবে, এবং তাপমাত্রা কিন্তু আর বাড়বে না। 100 ডিগ্রি পর আমরা বলছি সে কি করবে? তরলটা জাস্ট বাষ্পে কনভার্ট হইতেছে, তরল বাষ্পে কনভার্ট হইতেছে, তরল বাষ্পে কনভার্ট হইতেছে। এই পয়েন্ট থেকে আমার তরলটা বাষ্পে পরিণত হওয়া শুরু করছে। একটা পর্যায়ে যায় সম্পূর্ণ তরল বাষ্পে পরিণত হয়ে গেছে, এটা আমরা সেই পয়েন্ট দিলাম। এরপর তুমি 100-এর উপর যতই তাপ দাও না কেন, বাষ্প বাষ্পে থাকবে। জাস্ট সেই বাষ্প আবার কি করবে? সেই বাষ্প আবার তাপ ধারণ করবে, স্টোর করবে। যখন বরফ থাকে তখন তাপ ধারণ করে, এবং বরফ তরলে কনভার্ট হওয়া যখন শুরু করে তখন তাপ আর ধারণ করে না, তাপমাত্রাটা স্থির। আবার যখন তরল হয়ে যায় সম্পূর্ণ তরল, একটা ফেজ, বরফ একটা ফেজ তাপ ধারণ করছে, বরফ তরলে কনভার্ট শুরু করছে, দুইটা ফেজ, এরপর আর তাপমাত্রা বাড়বে না। তরল হয়েছে, তরল হয়েছে, জাস্ট একটা ফেজ। এরপর তুমি যতই তাপ দাও, সে তাপ ধারণ করবে, আহ, তাই তাপমাত্রা বাড়বে। আবার 100 ডিগ্রি হয়ে গেছে, তারপর তুমি তাপ দিবা, তরল বাষ্পে পরিণত শুরু করবে, মানে দুইটা ফেজ। এরপর তুমি যতই তাপ দাও, তাপমাত্রা আর বাড়বে না, জাস্ট এটা কাজ করবে, তরল বাষ্পকে পরিণত হওয়া শুরু করবে। যখনই সম্পূর্ণ তরল বাষ্পীকরণ রয়েছে, আবার একটা ফেজ, এরপর তুমি যতই তাপ দাও, সেটা জাস্ট ধারণ করবে, তাপমাত্রা বাড়া থাকবে। অর্থাৎ এই পয়েন্টে জাস্ট আমার কি? বাষ্প। তো যত ইচ্ছা নিতে থাকো। ওকে, এটা হচ্ছে গ্রাফ। তাহলে দেখো, এই পয়েন্টে জাস্ট বরফ, আমি একটা নাম দিই, এটা ধরো ও বিন্দু, এটা কত? এ দিলাম, এটার দাম এ, এটার দাম, এটার নাম হচ্ছে বি পয়েন্ট। তো খেয়াল করো, বি পয়েন্ট থেকে বরফ তরলীকরণ শুরু করছে। এই বি পয়েন্টে কি আমার 0 ডিগ্রি সেলসিয়াস, এটা কি আমার গলনাঙ্ক। 0 ডিগ্রি সেলসিয়াস এটা আমার কি? গলনাঙ্ক, গলনাঙ্ক। এই বি পয়েন্টটা হচ্ছে আমার গলনাঙ্ক। আর যে বরফ তরলে কনভার্ট শুরু করছে, এই প্রসেস, এই পুরো প্রসেস 0 ডিগ্রি ছিল, যেটা গলনাঙ্ক। আর যে বরফ তরলে কনভার্ট শুরু করছে, এই প্রসেসের নাম কি? গলন। এই প্রসেসের নাম কি? গলন। ঠিক আছে। তো এই যে 0 ডিগ্রি সেলসিয়াস হওয়ার পর তুমি যতই তাপ দাও না কেন, সেই তাপমাত্রা বাড়ে না, জাস্ট এটা কাজ করছে। এই তাপকে তুমি তাপ দাও, বাট তাপমাত্রা বাড়ে না। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ না সম্পূর্ণ বরফ তরলে কনভার্ট হয়। এই তাপটাকে বলা হয় গলনের আপেক্ষিক সুপ্ত তাপ। লিখে রাখো এই পয়েন্টটা কি? এই গলনের মধ্যে যে তাপটা থাকে সেটা হচ্ছে গলনের আপেক্ষিক সুপ্ত তাপ, গলনের আপেক্ষিক সুপ্ত তাপ। ওকে, এরপর তুমি তাপ দিয়েছো, তরল তাপ জমা করতেছে, স্টোর করতেছে করতেছে, 100 ডিগ্রি সেলসিয়াস হইলো। এবার তরল কি করবে? বাষ্প পরিণত শুরু করবে। এই যে 100 ডিগ্রি সেলসিয়াস, এই পয়েন্টটা, এটা আমরা দিলাম বি, এ বি, এটা দিলাম সি, এটা দিলাম ডি। এই ডিটা হচ্ছে আমার স্ফুটনাঙ্ক, স্ফুটনাঙ্ক ইংলিশে বলা হয় বয়লিং পয়েন্ট, আর গলনাঙ্কের ইংলিশ হচ্ছে মেল্টিং পয়েন্ট। তো 100 পর তুমি তাপ দিচ্ছ, সেটা তরল বাষ্পে পরিণত হইতেছে। এই তরল বাষ্পে পরিণত হয়, এটার নাম হচ্ছে স্ফুটন। তবে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, মানে যখন তরল ফুটার মাধ্যমে টকবক টকবক করে ফুটে বাষ্প হয়, সেটা বলে স্ফুটন। এরপর হইলো, তারপর তাপ দাও, বাষ্পে আবার তাপ শোষণ করবে। আর এই যে পয়েন্ট 100 ডিগ্রি পর তুমি তাপ যত দিচ্ছ, 100 ডিগ্রি বাড়তেছে না, একটা কাজ করতেছে, তরল বাষ্পে পরিণত করতেছে, আর তাপমাত্রা স্থির। তুমি 100 ডিগ্রি পর তাপ দিচ্ছ, বা তাপমাত্রা বাড়তেছে না। কতক্ষণ পর্যন্ত বাড়বে না? যতক্ষণ না সম্পূর্ণ তরল সম্পূর্ণ বাষ্পে পরিণত না হয়। এই পয়েন্টে যা তাপ দিবা, সেই তাপের নাম কি? বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ। বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ।
তাহলে এ বি সি ডি, সি ডি তে তরল, ডি আর ই এ তো হচ্ছে একটা প্রক্রিয়া, আর ই এর পর যা আছে তাই, এফ দা দিলাম, এফ, ই আর এফ এ ভাসবো। তো আমরা আশা করি গ্রাফটা বুঝছি, সবাই গ্রাফটা বোঝায়, তো পরীক্ষা আসলে কিভাবে লিখবে সেটা আমি লিখে দিই। ভিডিওটা একটু লেন্দি হইতেছে, বা তুমি সবকিছু জানতে পারতেছো, এটা একটা বেনিফিট। তো পরীক্ষা কি কি লিখবা আমি লিখে দিই গ্রাফ সম্পর্কে। পরীক্ষা যেভাবে লিখবা, দেখো এ বি, এ আমি একটু লিখে দিই, এ বি, এই পয়েন্টে, এ বি এই পয়েন্টে জাস্ট কি ছিল, বরফ ছিল, এ বি পয়েন্টে কি ছিল, বরফ ছিল। তুমি তাপ দিতেছিলা তাই না, তাপ দিতেছিলা, বরফ তাপ ধারণ করছে, ফলে তাপমাত্রা বাড়ছে, এই পয়েন্টে লিখবা যে এ বি পয়েন্টে বরফ ছিল এবং তাপ দেওয়ার ফলে তাপমাত্রার সাথে কি হইতো, বাড়তো। ওকে, এরপর যে বি বিন্দু আসা শুরু করছে, এরপর তুমি তাপ যদি দাও, বরফ কি হওয়া শুরু করবে, বরফটা গলা শুরু করবে, বরফ গলা শুরু করবে, গলা বা গলন শুরু হবে, গলন শুরু। বি থেকে সি, বি থেকে সি, তুমি যতই তাপ দাও না কেন, তাপমাত্রা বাড়ে না। বি থেকে সি তাপমাত্রা বাড়ে না, 0°C, মানে তাপমাত্রা কি, তাপমাত্রা স্থির, বিসি পয়েন্টে তাপমাত্রা স্থির থাকে তাপ দেওয়ার ফলেও। কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ না সম্পূর্ণ বরফ তরলে পরিণত না হয়, যতক্ষণ না সম্পূর্ণ সম্পূর্ণ বরফ তরলে পরিণত না হয়, এবং এই পর্যায়ে যে তাপটা দিতেছ, এই তাপের নাম হচ্ছে গলনের আপেক্ষিক সূত্রতাপ। শেষ আমাদের এ বি, বি, বিসি এইটুকু আলোচনা করা শেষ। তুলে নাও, তারপরটুকু লিখি। এরপর তুমি কি করবা, সি থেকে ডি, সম্পূর্ণ পর্যায়ে কি ছিল, তরল ছিল, এবং তুমি এর মধ্যে যদি তাপ দিছো, সেই তরল তাপ জমা করছে, স্টোর করছে, তাই তাপমাত্রা বাড়ছে, আগেরটাই লেখা, জাস্ট এখন রিপিট করব। তারপর যখন ডি বিন্দু হয়েছে, এরপর তুমি তাপ দেওয়া শুরু করে, তাপ দিলেই ডি বিন্দু হওয়ার পর 100°C হওয়ার পর তাপ দিবা, মানে তরল কি হওয়া শুরু করবে, তরল বাষ্পে পরিণত হওয়া শুরু করবে, এরপর ডি থেকে ই, কি হয়, যতই তাপ দাও না কেন, তাপমাত্রা বাড়বে না, তাপমাত্রা কি থাকবে, স্থির। কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ না সম্পূর্ণ তরল সম্পূর্ণ বাষ্পে পরিণত না হয়। তো এটা তো লিখে দিয়েছি, লিখতে পারবে এখন, যতক্ষণ না সম্পূর্ণ তরল বাষ্পে পরিণত না হয়, যতক্ষণ না সম্পূর্ণ তরল বাষ্পে পরিণত না হয়। এবং এই পর্যায়ে যে তাপটা দিতেছ, সেই তাপের নাম হচ্ছে বাষ্পীভবনের আপেক্ষিক সূত্রতাপ। লেখার একটু পচে দিতেছে, তাড়াতাড়ি লেখার জন্য, আশা করি বুঝছো, আমি তো বলে দিতেছি, বাষ্পীভবনের আপেক্ষিক সূত্রতাপ। এরপর ডি, ই থেকে এফ বাষ্প থাকে, যতই তাপ দাও সে তাপ ধারণ করে তাপমাত্রা বাড়ে। আশা করি এই গ্রাফটা তুমি বুঝছো, এই গ্রাফ আমরা বুঝছি। এরপর আমরা তো হিটিং গ্রাফ দেখলাম, এবং কুলিং গ্রাফ দেখবো। হিটিং গ্রাফ মানে তাপ প্রয়োগের ফলে যে গ্রাফটা পাইতেছো, কুলিং গ্রাফ মানে শীতলীকরণের গ্রাফ। তো লিখে রাখো কুলিং গ্রাফ, কুলিং নাই, কুলিং গ্রাফটা একটু ভালো করে বুঝবা, দুইটা গ্রাফই আছে তোমার বইয়ের মধ্যে। দেখা যায়, আমি একটু দেখি দেখা যায় কিনা। ওকে, দেখো
কুলিং ক্যাপ মানে তুমি উল্টা প্রসেসে যাবা। এই যে 100 ডিগ্রি সেলসিয়াস 140 ডিগ্রি সেলসিয়াস বাষ্প ছিল না, এখন তুমি তাপমাত্রা কমাবা। তাপমাত্রা কমাবা মানে কি, এখান থেকে কি করবা, তাপ তুমি বের করবা। তাপ বের করবা 140 থেকে কমবে, কমতে 100 সেলসিয়াস হবে। এরপর তুমি আরো তাপ বের করবা। কি হওয়া শুরু করবে, এই বাষ্প এখন তরলে পরিণত শুরু করবে। তুমি আরো তাপ বের করবা। তাহলে বাষ্প, যত বাষ্প ছিল সে আরো তরলে পরিণত হচ্ছে। তাহলে কত তাপমাত্রায় আমার বাষ্প তরলে পরিণত শুরু করছে? 100 ডিগ্রি সেলসিয়াস। এবং এই যে বাষ্প তরলে পরিণত শুরু করলো, এটাই বলা হয় ঘনীভবন। তাহলে ঘনীভবন শুরু হলো কত? 100 ডিগ্রি সেলসিয়াস। আবার তোমার কি বলে, স্ফুটন শুরু হয়েছে কত? 100 ডিগ্রি সেলসিয়াস। তাহলে ঘনীভবন তাপমাত্রা আর স্ফুটনাঙ্ক কিন্তু সেম। ঘনীভবন আর স্ফুটন উল্টা। এরপর তুমি তাপ আরো বের করো। বের করতে যেই মাত্র তুমি 0 ডিগ্রি সেলসিয়াস আনবা, তখনই তুমি দেখতে পারবা এখানে কি দেখা গেছে, হালকা একটু বরফ দেখা গেছে, বরফ। ওকে, এরপর তুমি আরো তাপ বের করবা। তাহলে দেখো কত তাপমাত্রায় বরফ দেখা গেল? 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এটা হচ্ছে হিমাঙ্ক। আমি গ্রাফের মাধ্যমে বোঝাই তোমাকে, দেখো তাহলে সুন্দর হয়। 140 ডিগ্রি সেলসিয়াস ছিল, তুমি তাপ বের করতেছো, সেখান থেকে বের করতেছো, মানে তাপমাত্রা কমবে, তাপমাত্রা কমতেছে। যেই তোমার 100 ডিগ্রি সেলসিয়াস হবে, কত? 100 ডিগ্রি সেলসিয়াস, তখনই তোমার এই বাষ্পটা তরলে পরিণত শুরু করবে। যতক্ষণ পর্যন্ত বাষ্প তরলে পরিণত না হয়, ততক্ষণ পর্যন্ত তোমার তাপমাত্রা তুমি যত বের করো তাপমাত্রা কমবে না, স্থির থাকবে। আমরা ওটা উল্টা প্রসেস, রিভার্স প্রসেস। তাহলে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত আমার ছিল বাষ্প, আর এই পয়েন্ট থেকে যখন 100 ডিগ্রি সেলসিয়াস হয়, তখন বাষ্প তরলে পরিণত শুরু করে। একটা পয়েন্টে যায় সম্পূর্ণ বাষ্প তরলে পরিণত যাবে। আর যে বাষ্প যে তরলে পরিণত শুরু করলো, এই বাষ্প তরলে পরিণত হচ্ছে, এই প্রক্রিয়াকে বলা হয় ঘনীভবন। ইংলিশে বলা হয় কন্ডেনসেশন। ওকে, আর যে তাপমাত্রায় ঘনীভবন শুরু হচ্ছে কত? 100 ডিগ্রি সেলসিয়াস। আবার যে তাপমাত্রায় স্ফুটন শুরু হলো কত? 100 ডিগ্রি সেলসিয়াস। তাহলে ঘনীভবন তাপমাত্রা আর স্ফুটনাঙ্ক এই দুটো কিন্তু সেম, মনে রাখো। এরপর 100 সম্পূর্ণ বাষ্প তরলে গরম হয়েছে, এরপর তুমি তাপ আরো বের করো। তাহলে তাপমাত্রা কমবে। এখানে কিন্তু সম্পূর্ণ তরল, এই পয়েন্টে জাস্ট কি তরল, তাপমাত্রা কমতেছে, তাপমাত্রা কমতেছে, তাপ বের করতেছে যেহেতু, কমতেছে। একটা পয়েন্টে যাইয়া যখন 0 ডিগ্রি সেলসিয়াস হবে, কত হবে? 0 ডিগ্রি সেলসিয়াস। তখনই দেখবা তরল থেকে তুমি যতই তাপ বের করো না কেন, তাপমাত্রা আর কমতেছে না। কারণ কি হবে, ওই 0 ডিগ্রি সেলসিয়াসে আমার তরলটা কঠিনে কনভার্ট হওয়া শুরু করবে, মানে বরফে কনভার্ট শুরু করবে। অর্থাৎ এই পয়েন্ট, এটা কিন্তু 0 ডিগ্রি সেলসিয়াস। এই পয়েন্টে কি হবে, তরল বরফে কনভার্ট হওয়া শুরু করবে। এই যে তরল যে বরফে পরিণত হচ্ছে, এই প্রক্রিয়ার নাম হচ্ছে হিমন। ইংলিশে বলা হয় ফ্রিজিং। FREEZING, ফ্রিজিং। একটা পর্যায়ে তুমি তরল থেকে তাপ বের করতেছো, তাপমাত্রা কমতেছে না, সেটা কি করতেছে, তরলকে বরফে কনভার্ট করতে সাহায্য করতেছে। তাপ তুমি বের করতেছো, তরল বরফে পরিণত হচ্ছে। একটা পয়েন্টে যায় সম্পূর্ণ তরল বরফে পরিণত হয়ে গেছে। এরপর তুমি যতই তাপ বের করো, বরফই থাকবে, জাস্ট তাপমাত্রা হ্রাস পাবে। এই পয়েন্টে জাস্ট কি, বরফ। আর এটা অবশ্যই নেগেটিভ ডিগ্রি সেলসিয়াস। 0 থেকে কত কি হয়, নেগেটিভ না, এটা ধরো -10 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই পয়েন্টে কি -1, -2, -3, -4, অর্থাৎ এরপর থেকে জাস্ট বরফ কততে এক্সিস্ট করে, নেগেটিভ ডিগ্রি সেলসিয়াস। দেখো তো, তাহলে হিমন শুরু হলো কত পয়েন্টে, বা তরল বরফে পরিণত হওয়া শুরু করলো কততে? 0 ডিগ্রি সেলসিয়াস। এটাকে আমরা বলবো হিমাঙ্ক। এটা কি বলবো? হিমাঙ্ক। ইংলিশে বলা হয় ফ্রিজিং পয়েন্ট। এবং অবশ্যই পরিবেশের চাপ 1 atm থাকতে হবে।
তাহলে তরল বরফে পরিণত হওয়া শুরু করতে কত তাপমাত্রায়? 0°C তাপমাত্রা। এই তাপমাত্রাকে বলা হয় হিমাঙ্ক। তাহলে স্বাভাবিক চাপে, ওয়ান চাপে যে তাপমাত্রায় তরল বরফে পরিণত হওয়া শুরু করে তাকে বলা হয় হিমাঙ্ক। তাহলে পানির হিমাঙ্ক কত? 0°C। পানির গলনাঙ্ক কত? 0°C। গলনাঙ্ক 0°C। মানে বরফ তরলে পরিণত শুরু করে 0°C। বরফ তরলে পরিণত শুরু করে 0°C, যেটা আমরা বলছি গলনাঙ্ক। আবার তরল বরফে পরিণত শুরু করে 0°C। উল্টা, বরফ তরলে পরিণত শুরু করে 0°C, তরল বরফে পরিণত শুরু করে 0°C, রিভার্স প্রসেস। তাহলে হিমাঙ্ক 0°C এবং গলনাঙ্কও 0°C। এই জন্য আসে যে গলনাঙ্ক ও হিমাঙ্ক একই তাপমাত্রা, ব্যাখ্যা করো। আশা করি আমরা অ্যান্সারটা পাইছি। তারপর লিখে দিব কিভাবে লিখতে হয়। আবার একটা প্রশ্ন আছে, গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক ভিন্ন তাপমাত্রা ব্যাখ্যা করো। হ্যাঁ, গলনাঙ্ক কত ডিগ্রি সেলসিয়াস? 0°C। যে তাপমাত্রায় বরফ গলতে শুরু করে স্বাভাবিক চাপে সেটা হচ্ছে গলনাঙ্ক, পানির জন্য 0°C। যে তাপমাত্রায় তরল বাষ্পে পরিণত শুরু করে স্বাভাবিক চাপে সেটা হচ্ছে কি? স্ফুটনাঙ্ক, পানির জন্য কত? 100°C। তাহলে গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক তো সেম না? হ্যাঁ, ভিন্ন তাপমাত্রা। আশা করি দুইটা অ্যান্সার আমরা পাইছি। তো যাহা আমি আলোচনা করলাম এটা তোমরা তুলে নাও, দেন আমরা হচ্ছে ওই গলনাঙ্ক আর হিমাঙ্ক একই তাপমাত্রায় প্রশ্নের অ্যান্সারটা তোমাদের বলে দিব কিভাবে লিখবা। ওকে, আশা করি তোর হয়েছে। আমি মুছে দিই। যদি তোমাদের এই ভিডিওগুলা হেল্প করে, তোমাদের কাছে আবদার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিও। ওকে, তাহলে আমি মোটিভেট পাবো সামনে আরও তোমাদের জন্য প্রত্যেকটা চ্যাপ্টার বিস্তারিতভাবে ডিসকাশন করার। হ্যাঁ, তো সাবস্ক্রাইব করে রেখে দিও আর ফ্রেন্ডদের সাথে শেয়ার করিও, এটা আমার হাম্বল রিকোয়েস্ট। ওকে, তো প্রশ্নটা দেখো, প্রশ্নটা কি ছিল? গলনাঙ্ক ও হিমাঙ্ক একই তাপমাত্রা, ব্যাখ্যা করো। অ্যান্সার আমরা বলে ফেলছি, তাই না? ব্যাখ্যা করো। তো খেয়াল করো, গলনাঙ্ক কি ছিল? তোমার কাছে একটা বরফের টুকরা ছিল, আমরা ধরে নিচ্ছি সেই বরফের তাপমাত্রা হচ্ছে -10°C। তুমি বাইরে থেকে তাপ দিতেছ, বরফ সেটা জমা করতেছে, ফলে থার্মোমিটার দেখাবে কি তাপমাত্রা বাড়তেছে। এরকম বাড়তে 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 যেই তোমার 0°C হবে তখনই তোমার শুরু হবে গলন। গলনটা কি হবে? গলনটা তোমার শুরু হবে। গলনটা তোমার শুরু হবে। গলন শুরু হবে মানে এইখানেই তুমি কি করতে পারবা, এই বরফেই, যত বরফ ছিল যে মাত্র 0°C হবে তখন এখানে দেখবা কি? তরল। এখানে কিছু কি দেখবা? তরল। তাহলে যেই তাপমাত্রায় এবং স্বাভাবিক চাপ কত? 1 atm। পরিবেশের স্বাভাবিক চাপে যে তাপমাত্রায় বরফ গলন মানে কঠিনের গলন শুরু হয় সেই তাপমাত্রাকে আমরা বলি গলনাঙ্ক। তো আমরা দেখলাম পানির ক্ষেত্রে কত? 0°C। এটা হচ্ছে গলনাঙ্ক। ওকে, তার কারণে হিমাঙ্ক দেখি। ধরো তোমার কাছে লিকুইড আছে, তরল আছে, তরল এবং থার্মোমিটার দেখলা তার তাপমাত্রা ধরো 25°C আছে। অবশ্যই লিকুইড তরল পানির ক্ষেত্রে 0°C থেকে 100°C এর মধ্যে অবস্থান করে। আমরা জাস্ট 25°C নিলাম। এখন তুমি করবা এই পানি থেকে, এটা তরল, তরল পানি, এ থেকে তুমি তাপ বের করবা। তাপ বের করতেছো, তাপমাত্রা কমতেছে, কারণ তাপ বের করা মানে কি? তাপ এখান থেকে কমতেছে, তাপের পরিমাণ কমে যেতেছে, সেটা থার্মোমিটার থেকে তাপমাত্রা কমতেছে। তাপ আরো বের করছো, তাপমাত্রা আরো কমতেছে। তাপ আরো বের করছো, তাপমাত্রা আরো কমতেছে। কমতে 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 যেই মাত্র তোমার 0°C হবে, 0°C হবে, তখন তোমার এখানে তুমি হালকা হালকা কি করতে পারবা? হালকা হালকা তুমি এখানে তুমি হালকা হালকা, তরল ছিল না? তরল ছিল, এখানে তুমি হালকা হালকা বরফ দেখতে পারবা। এখানে হালকা হালকা বরফ দেখতে পারবা। বরফ বরফ বরফ। তাহলে যে 0°C ছিল তখন তোমার কি শুরু হইলো? তরল বরফে পরিণত হওয়া শুরু করলো, যেটা আমরা বলছি হিমন। অর্থাৎ 0°C তাপমাত্রা হিমন শুরু হয়। হিমন শুরু, হিমন শুরু। এবং যে তাপমাত্রা হিমন শুরু হয় সেটা অবশ্যই কি থাকতে হবে? স্বাভাবিক চাপ 1 atm। তাহলে 1 atm চাপে যে তাপমাত্রায় তরল বরফে পরিণত শুরু করে বা হিমন শুরু হয় সেই তাপমাত্রাকে বলা হয় হিমাঙ্ক। তাহলে দেখো হিমাঙ্ক আর গলনাঙ্ক সেম। কেন সেম? আমি লিখে দিই।
তুমি কঠিন পদার্থকে কঠিন পদার্থকে কঠিন পদার্থকে তাপ দিতেছ, কঠিন পদার্থকে তাপ দিতেছ, তাপমাত্রা বাড়তেছে, তাপমাত্রা বাড়তেছে, বাড়তে বাড়তে যখনই তোমার 0 ডিগ্রি সেলসিয়াস হয়েছে তখন তোমার কি শুরু হয়েছে? গলন শুরু হয়েছে, গলন শুরু হয়েছে। গলন শুরু মানে কি? তোমার এই কঠিন পদার্থ তরলে পরিণত শুরু করবে, তরলে পরিণত শুরু করবে। এবং সেটা কত? বরফের ক্ষেত্রে 0 ডিগ্রি সেলসিয়াস, যেটাকে আমরা বলছি গলনাঙ্ক, যেটাকে আমরা বলছি গলনাঙ্ক বা মেল্টিং পয়েন্ট। আবার একইভাবে ধরো তোমার কাছে সম্পূর্ণ তরল আছে, এই তরলে কি করবা? তরল থেকে তুমি তাপ বের করবা, মানে তাপ বের করবা মানে মাইনাস তাপ বের করবা, তাপ কমাইতেছো কমাইতেছো কমাইতেছো, যে মাত্র তোমার 0 ডিগ্রি সেলসিয়াস হবে সাথে সাথে তরল বরফ কঠিনে পরিণত শুরু করবে, মানে বরফে পরিণত শুরু করবে পানির ক্ষেত্রে, যেটা বলছি হিমন, অর্থাৎ হিমন শুরু, হিমন শুরু। তো এই জন্য এই সময় কি বলে কি? হিমাঙ্ক। তাহলে দেখো গলনাঙ্ক আর হিমাঙ্ক একই তাপমাত্রা। পরীক্ষা হলে কি লিখবা? পরীক্ষা হলে বলবা যে গলন, গলন মানে কি? বরফ থেকে তরল, মানে কঠিন থেকে তরল লিখতে পারো, কঠিন থেকে তরল। আর হিমনটা কি? হিমন হচ্ছে উল্টা, তরল থেকে, তরল থেকে কঠিন। একটা বড় গলন আর হিমন একটার একটার কি? গলন বড় গলন আর হিমন একটার একটার উল্টা প্রক্রিয়া, বিপরীত প্রক্রিয়া, উল্টা প্রক্রিয়া, উল্টা বা বিপরীত প্রক্রিয়া, বিপরীত প্রক্রিয়া। যেহেতু বিপরীত প্রক্রিয়া তাই গলনাঙ্ক মানে মেল্টিং পয়েন্ট এবং হিমাঙ্ক মানে ফ্রিজিং পয়েন্ট একই, এটা লিখলে হবে। ধরো আমার বাসা হচ্ছে রায়েরবাগ, আমি যাত্রাবাড়ি যাব, আমার বাসা রায়েরবাগ, আমি যাত্রাবাড়ি যাবো। তো রায়েরবাগ থেকে যাত্রাবাড়ি যেতে আমার শনি রাখার উপর দিয়ে যেতে হয়, আবার যাত্রাবাড়ি থেকে আমি যদি রায়েরবাগ আসতে চাই আবার আমার শনি রাখার উপর দিয়ে আসতে হয়। তো ব্যাপারটা হলো তুমি যদি কঠিন থেকে তরলে যেতে চাও তাহলে 0 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে দিয়ে যেতে হবে, যে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে গলনাঙ্ক বলছি। আবার তরলকে তুমি যদি কঠিন যেতে চাও সেই 0 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যেতে হবে, যেটা আমি হিমাঙ্ক বলছি। যেহেতু রিভার্স প্রক্রিয়া তাই গলনাঙ্ক আর হিমাঙ্ক একই তাপমাত্রা। তো স্বাভাবিকভাবে তুমি এখন লিখতে পারবা গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক ভিন্ন তাপমাত্রা, আশা করি পারবা। ওকে, তো তুলে নাও, আমরা এটা মুছে দিই। কঠিন, কঠিন পদার্থে আমি যদি তাপ প্রয়োগ করি, তাপ প্রয়োগ করি তাহলে কি হবে? তাপমাত্রা বাড়বে, তাপমাত্রা বাড়বে, তাপমাত্রা বাড়বে, তাপমাত্রা বাড়তে বাড়তে একটা সময় যায় এমন একটা তাপমাত্রা হবে যেখানে কি হবে? গলন হবে, গলন শুরু, গলন শুরু, গলন হবে। গলন কি? কঠিন থেকে তরলে পরিণত করার প্রক্রিয়া। তোমরা গলন বলতে কি বুঝবো? গলন বলতে বুঝবো কঠিন থেকে তরলে পরিণত করার প্রক্রিয়াকে বলা হয় গলন। কঠিন থেকে তরলে পরিণত করার প্রক্রিয়ার নাম বলা হয় গলন। ইংলিশে বলা হয় মেল্টিং পয়েন্ট, মেল্টিং, সরি মেল্টিং। গলন মানে মেল্টিং। তাহলে কঠিনকে তাপ প্রয়োগের ফলে তাপমাত্রা বাড়ার কারণে কঠিন থেকে তরলে পরিণত করার প্রক্রিয়াকে বলা হয় গলন বা মেল্টিং। আর যে তাপমাত্রায় কঠিন তরলে পরিণত শুরু করে মানে গলনটা শুরু হয় ওই তাপমাত্রাকে বলা হয় তাপমাত্রা, যে তাপমাত্রা, যে তাপমাত্রায় কি শুরু হয়? যে তাপমাত্রায় গলনটা শুরু হয়, গলনটা শুরু হয়, গলনটা শুরু হয়, ওই তাপমাত্রাকে বলতেছি আমরা গলনাঙ্ক। ইংলিশে বলা হয় মেল্টিং পয়েন্ট। আশা করি বুঝছো। এটা হচ্ছে আমাদের এই কথাবার্তা। আমি একটু নিচে লিখে দিই। ওকে, তরল। আমি কি করলা? তরল সম্পূর্ণ গরম রয়েছে, তুমি আরো তাপ প্রয়োগ করলা, তাপ প্রয়োগ করলা, তাপমাত্রা বাড়বে, তাপমাত্রা বাড়বে, বাড়তে বাড়তে একটা সময় এমন একটা তাপমাত্রা পৌঁছাবে যখন তোমার তরল, তরল কিসে পরিণত শুরু করবে? বাষ্প, বাষ্প, বা আমি বললাম গ্যাস, গ্যাসে পরিণত শুরু করবে। অর্থাৎ আমার কি শুরু হবে? এই প্রক্রিয়াকে বলা হইতেছে কি? এই প্রক্রিয়াকে বলা হইতেছে স্ফুটনাঙ্ক, স্ফুটনাঙ্ক, স্ফুটনাঙ্ক। তাহলে স্ফুটনাঙ্ক কি? তরল থেকে বাষ্প বা গ্যাসে পরিণত প্রক্রিয়াকে বলা হয় স্ফুটনাঙ্ক। ইংলিশে বলা হয় বয়লিং, বয়লিং, বয়লিং। তো এই হচ্ছে আমার কথাবার্তা। তাহলে তাপ প্রয়োগ করবে, একটা তাপমাত্রা বোঝাবে যখন তোমার স্ফুটনাঙ্ক শুরু হবে। সেই তাপমাত্রা মানে যে তাপমাত্রায়, যে তাপমাত্রায় স্ফুটন, সরি স্ফুটনাঙ্ক না তো, স্ফুটন, স্ফুটন, সরি সরি স্ফুটন, যে তাপমাত্রায় স্ফুটন শুরু হবে মানে কঠিন মানে তরল বাষ্পে পরিণত শুরু করবে সেই তাপমাত্রাকে বলা হইতেছে স্ফুটনাঙ্ক। এবং অবশ্যই পরিবেশের চাপ ফিক্স থাকতে হবে।
পরিবেশের চাপ, স্ফুটনাঙ্ক ইংলিশে বলা হয় বয়লিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট। ওকে, আমরা বুঝছি। এখন কি করবো? রিভার্স। বাষ্প বা গ্যাস থেকে আমরা তাপ কি করব? বের করব। তাপ বের করবো, তাপ বের করাকে বলা হয় শীতলীকরণ। তাপ বের করা বলে কি? শীতলীকরণ। তার তাপ বের করব, তাপমাত্রা হ্রাস পাবে, তাপমাত্রা হ্রাস পাবে। এই তাপমাত্রা হ্রাসকে বলতেছি শীতলীকরণ। শীতলীকরণ একটা পর্যায়ে যায় তরল বাষ্পে পরিণত হওয়া শুরু করবে, যেটাকে আমরা বলছি ঘনীভবন। এটা কি বলা হয়? ঘনীভবন। তাহলে ঘনীভবন ওয়ান কাইন্ডস অফ শীতলীকরণ। ঘনীভবন ইংলিশ হচ্ছে কনডেনসেশন। তাহলে কনডেনসেশন বা ঘনীভবন কি? গ্যাস বা ভাস্প তরলে পরিণত হওয়ার যে প্রক্রিয়া, তাকে বলা হয় ঘনীভবন। গ্যাস বা ভাস্প তরলে পরিণত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় ঘনীভবন বা কনডেনসেশন। সেটা কি ওয়ান কাইন্ড শীতলীকরণ, মানে ঠান্ডাকরণ। তুমি ঠান্ডা করলেই তাপমাত্রা কমবে। ওকে, তারপর তরলকে তুমি কি করবা? তরল থেকে তুমি তাপ বের করবা। তাপ বের করার ফলে তাপমাত্রা হ্রাস পাবে। তাপমাত্রা হ্রাস পাওয়া বা তাপ বের করাকে বলা হয় শীতলীকরণ। উল্টাকে শীতলীকরণ। ফলে একটা পর্যায়ে তরল এমন একটা তাপমাত্রা পৌঁছাবে যখন তরল কঠিনে পরিণত হওয়া শুরু করবে, এবং তরল কঠিনে পরিণত হওয়াকে বলা হয় হিমন। ইংলিশে বলা হয় ফ্রিজিং। এবং যেখানে যায় যে তাপমাত্রা যে আমার ফ্রিজিংটা শুরু হবে, যে তাপমাত্রায় ফ্রিজিং শুরু, মানে হিমন শুরু মানে কি? তরল কঠিনে পরিণত শুরু করবে, হিমন শুরু। সেই তাপমাত্রাকে বলতেছি হিমাঙ্ক মানে ফ্রিজিং পয়েন্ট। যে তাপমাত্রায় এবং পরিবেশের চাপ ফিক্স থাকতে হবে 180 চাপে, যে তাপমাত্রায় পরিবেশের স্বাভাবিক চাপে মানে 180 চাপে যে তাপমাত্রায় তরল কঠিনে পরিণত হওয়া শুরু করে, সে তাপমাত্রাকে বলে হিমাঙ্ক। ওকে, আমরা বুঝছি। গলন, স্ফুটন, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, ঘনীভবন তাপমাত্রা কি? হিমাঙ্ক। তো সবকিছু বুঝছি। বাষ্প থেকে তরলে পরিণত প্রক্রিয়াকে বলা হয় ঘনীভবন। তরল থেকে কঠিনে পরিণত প্রক্রিয়া বলা হয় হিমন। কঠিন থেকে তরলে পরিণত প্রক্রিয়াকে বলা গলন। তরল থেকে বাষ্প পরিণত প্রক্রিয়াকে বলা হয় স্ফুটন। ওকে, তো এখন আমি কি করব? তরল থেকে সরাসরি গ্যাসে পরিণত করব। এরকম করা যায়। তরল থেকে সরাসরি গ্যাসে পরিণত করব। তরল থেকে সরি বিগ মিস্টেক। কঠিন থেকে সরাসরি বাষ্পে বা গ্যাসে পরিণত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় ঊর্ধ্বপাতন। এই প্রক্রিয়ার নাম কি? ঊর্ধ্বপাতন। আমি একটু নিচে লিখে দিই। কঠিন থেকে সরাসরি গ্যাসে পরিণত হওয়ার যে প্রক্রিয়া, সেটাকে বলা হয় ঊর্ধ্বপাতন। ঊর্ধ্বপাতন ইংলিশে বলা হয় সাবলিমেশন। আবার বাষ্প থেকে বা গ্যাস থেকে সরাসরি কঠিনে পরিণত করার একটা প্রক্রিয়া আছে, সেটা বলে ডিপোজিশন। ইংলিশে ডিপোজিশন, বাংলা বলে অবক্ষেপণ। ডিপোজিশন এটা খুব একটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে নিচের প্রক্রিয়াটা। কোনটা? কঠিন থেকে সরাসরি বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় ঊর্ধ্বপাতন বা সাবলিমেশন। এবং এগুলো সব পদার্থকেই তুমি কঠিন থেকে সরাসরি বাষ্পে পরিণত করতে পারবে না। দুনিয়াতে যত পদার্থ আছে সব পদার্থকে তুমি কঠিন থেকে বাষ্পে পরিণত করতে পারবে না। বেশিরভাগই পদার্থকে কঠিন থেকে প্রথমে তরল নিতে হয়, তরল থেকে তোমার বাষ্পে নিতে হয়। বেশিরভাগ পদার্থকেই তাপ প্রয়োগে কঠিন থেকে তরল নিতে হয়, দেন তরল থেকে বাষ্পে নিতে হয়। বাট কিছু পদার্থ আছে যাদের তুমি তাপ দিলেই কঠিন থেকে সরাসরি বাষ্পে পরিণত হয়ে যাবে, যাদের এই তরল ভূত অবস্থাটা এটা তাদের নাই, এটা এক্সিস্টই করে না। ওই সব পদার্থকে বলা হয় ঊর্ধ্বপাতিত যৌগ। কি বললাম? ঊর্ধ্বপাতিত যৌগ। তোমার বই আছে উদ্দায়ী বলা, উদ্দায়ী যৌগ। উদ্দায়ী যৌগের ইংলিশ হচ্ছে ভোলাটাইল। উদ্দায়ী যৌগ। কিন্তু এই কথার সাথে আমি একমত না। তুমি দেখতে পারবা যে কিছু পদার্থ আছে, মানে উদ্দায়ী অর্থ কি জানো? উদ্দায়ী অর্থ হচ্ছে যে যৌগ সহজে বাষ্পে পরিণত হয়ে যায়,
সেটা হচ্ছে উদ্বায়ী বা ভোলাটাইল, যে যৌগ সহজেই ভাষ্পে পরিণত হয়ে যায়। যেমন তোমাকে বলি হেক্সেন, সেটা একটা উদ্বায়ী, কিন্তু তার অবস্থা কি তরল। তারপর বেনজিন, সে সহজে কি হয়ে যায়, বাষ্পে পরিণত হয়ে যায়, সেটাও কি উদ্বায়ী, তাহলে তরল অবস্থা কিন্তু আছে। তাহলে এই মানে ডেফিনেশনের সাথে আমি একমত না। উদ্বায়ী মানে যে কঠিন থেকে তরলে বাষ্পে পরিণত হবে, এটা উদ্বায়ী না। উদ্বায়ী মানে যে সহজে বাষ্পে পরিণত যায়, তোমার কম তাপমাত্রা লাগবে, কম তাপমাত্রায় বাষ্পে পরিণত হয়ে যাবে। তরল থেকে হইতে পারে, কঠিন থেকে হইতে পারে, বাট তাপমাত্রা কম লাগবে, সহজে বাষ্পীভূত হয়ে যাবে, তাকে বলা হয় উদ্বায়ী যৌগ বা ভোলাটাইল। বাট তোমার বই আছে, তুমি জেনে রাখো, বইটা দিবা। তো কঠিন থেকে সরাসরি বাষ্পে পরিণত হয় যেসব যৌগ, তাপ প্রয়োগে কঠিন থেকে সরাসরি বাষ্পে পরিণত হয় যেসব যৌগ, তাদেরকে বলা হচ্ছে ঊর্ধ্ববাদী যৌগ বা উদ্বায়ী যৌগ, এবং প্রক্রিয়ার নাম হচ্ছে ঊর্ধ্ববাতন প্রক্রিয়া বা সাবলিমেশন প্রক্রিয়া। এখন কোন কোন যৌগ ঊর্ধ্ববাতিত যৌগ, মানে কারা সরাসরি তাপ প্রয়োগে কঠিন থেকে তরলে পরিণত যায়, যাদের তরল অবস্থা নাই, এরকম কিছু পদার্থ তোমার বইয়ে আছে, যেগুলো তোমার এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। উদাহরণ এমসিকিউ, তো লিখে দিই। এক নাম্বার হচ্ছে ন্যাপথালিন। ন্যাপথালিন ন্যাপথালিনের স্ট্রাকচার এরকম। ন্যাপথালিন স্ট্রাকচার জানা দরকার নাই। 2 নাম্বার আয়োডিন। এগুলো প্রত্যেকটা যৌগের যতগুলো লিখবো সবগুলোরই দুইটা ভৌত অবস্থা থাকে, এক কঠিন আর এক গ্যাস বা বাষ্প, তরল কোনো অবস্থা নাই। 3 নাম্বার অ্যালুমিনিয়াম ক্লোরাইড, AlCl3। ওকে, তারপরে এটা মুছে দিই, থাক। 4 নাম্বার, আচ্ছা আর এভাবে না লিখে এভাবে লিখি। 4 নাম্বার কি? 4 নাম্বার হচ্ছে তোমার হচ্ছে কি লিখবো, কঠিন কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড কিন্তু আমরা গ্যাস হিসেবে জানি, কিন্তু সে কঠিন অবস্থায় থাকতে পারে। তার দুইটি অবস্থা, হয় গ্যাস না হয় কঠিন, তরল কোনো অবস্থা নাই। ওকে। 5 নাম্বার কর্পূর, এর সংকেত হচ্ছে C10H16 অক্সিজেন, এটা হচ্ছে কর্পূর। 6 নাম্বার নিশাদল, এটার সংকেত হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। তো মনে রাখবে অ্যামোনিয়াম ক্লোরাইড এটা কি, মানে অ্যামোনিয়া গ্যাস আর HCl গ্যাস, এই দুটার মিশ্রণে তৈরি হয়। দেখা যায়, হ্যাঁ, অ্যামোনিয়া গ্যাস, HCl গ্যাস। অনেকে HCl কে তরল ভাবতে পারো, বাট HCl তরল না, গ্যাসিয়াস ফর্মে থাকে, গ্যাসীয় অবস্থায়। HCl আর অ্যামোনিয়া গ্যাসের ফলে অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি হয়, এবং অ্যামোনিয়াম ক্লোরাইড এটা সাদা ধোঁয়া, মনে রাখো, সাদা ধোঁয়া, ঠিক আছে, সাদা ধোঁয়া। তো এখন আমি যদি ওই হিটিং ক্রাফটটা ঊর্ধ্বপাতিত যৌগের জন্য এক্সপ্লেন করি, তখন কিভাবে কেমন হয়, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঊর্ধ্বপাতিত যৌগের জন্য হিটিং ক্রাফট, তো লিখে দিই হিটিং ক্রাফট কার জন্য, ফর ঊর্ধ্বপাতিত যৌগ, মানে আমি যেটা বললাম যে ভোলাটাইল, তোমার বইয়ের মতে ভোলাটাইলই ঊর্ধ্বপাতিত যৌগ। তো খেয়াল করো, স্বাভাবিক যেটা ছিল, স্বাভাবিক মানে করো নর্মালের জন্য কি ছিল, এদিক বরাবর তুমি কি নিচ্ছ, তাপমাত্রা মানে টেম্পারেচার, আর এদিক বরাবর তুমি নিচ্ছ সময়। ওকে, টাইম। তো দেখো মাইনাস কত থাকতে পারে, আমি 10 ধরলাম, যে 10 দ্বারা পড়েছি 10 ডিগ্রি সেলসিয়াস। তুমি তাপ দিচ্ছ, তাপমাত্রা বাড়তেছে, যেই মাত্র তোমার একটা পর্যায়ে আমি এর ক্ষেত্রে দেখাচ্ছি, পানির ক্ষেত্রে দেখাচ্ছি, সবগুলাই নর্মাল গুলা পানির ক্ষেত্রে দেখাই, মানে -0 ডিগ্রি হলেই কি করে, তারপর তাপমাত্রা বাড়ে না, এটা ধরো সলিড কঠিন, সলিড কি হয়, তরলে কমা শুরু করে, মানে সলিড লিকুইড শুরু করে, এরপর একটা পর্যায়ে সম্পূর্ণ লিকুইড হয়ে যায়, এরপর তুমি আবার তাপ দিবা, খালি তাপ ধারণ করবে, কিন্তু পুরো পর্যায়ে কি থাকবে, লিকুইডই থাকবে। এরপর একটা পয়েন্ট হবে যখন আমরা বলছি সেটা 100 ডিগ্রি সেলসিয়াস, তখন আবার এই লিকুইড কি শুরু করে, বাষ্পে পরিণত শুরু করে, মানে গ্যাসে পরিণত শুরু করে, তরল গ্যাসে। একটা পর্যায়ে সম্পূর্ণ গ্যাস হয়ে যায়, তারপর তুমি যত তাপ দাও সেই গ্যাস শুধু তাপ নিজের মধ্যে স্টোর করবে, আর সেটা গ্যাসই থাকবে। এটা হচ্ছে আদার্স। বাট ঊর্ধ্বপাতিত যৌগের ক্ষেত্রে কি হয়, ঊর্ধ্বপাতিত দেখো তো, তুমি কঠিনকে তাপ দিলেই পরিণত হয়ে যায়
গ্যাসে, তরলতার অবস্থা তো নাই। তাহলে তুমি কঠিনকে দেখো, আমি কঠিনকে তুমি তাপ দিতেছো, বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, বাট এখানে কি দাও, সলিড থেকে লিকুইড, মানে কঠিন থেকে তরল, বাট তরলতার অবস্থা তো নাই, তাহলে এটাও হবে না, আবার লিকুইড অবস্থা থাকবে না। তাহলে সরাসরি কি এইটা, দেন এইখান থেকে এইটা, লিকুইড থেকে গ্যাস। তো আমি এই গ্রাফটা দেখাই। কঠিন, এখানে কঠিন, তাপ দিতেছ তাপ দিতেছ তাপ দিতেছ তাপ দিতেছ, একটা পর্যায়ে তাপমাত্রা স্থির, তাপমাত্রা স্থির। এই পর্যায়ে কি ছিল, কঠিন মানে সলিড। এবার তাপ দিবা, তাপমাত্রা আর বাড়বে না, কি হওয়া শুরু করবে, দুইটা ফেজ আসবে, মানে সলিড কিসে কনভার্ট হওয়া শুরু করবে, গ্যাসে, কারণ তরল কোনো অবস্থা নাই। এরপর একটা পর্যায়ে সম্পূর্ণ সলিড গ্যাসে কনভার্ট হয়ে যাবে, দেন তুমি যত চাপ তাপ দাও না কেন, জাস্ট গ্যাস সেই তাপ ধারণ করে তাপমাত্রা বাড়াবে, এই পয়েন্টে জাস্ট গ্যাস। এটা হচ্ছে তোমার উর্ধ্বপাতিত যৌগের জন্য হিটিং ক্রাফট। মাঝখানে কিন্তু আমার এই ক্রাফটটা নাই, সলিড থেকে লিকুইড আর লিকুইড, এটা কিন্তু নাই। সলিড থেকে লিকুইড, সরি, সলিড থেকে লিকুইড এটাও নাই, লিকুইড এটাও নাই, লিকুইড থেকে গ্যাস, লিকুইড তো নাই। এখানে কি হবে, ঊর্ধ্বপাতিত যৌগের জন্য সলিড হবে। আমরা যেটা দেখাই দিচ্ছি, সলিডকে তাপ দিলা, সলিড গ্যাসে কনভার্ট হওয়া শুরু করলো, দেন গ্যাস হয়ে গেছে, এরপর তাপ দাও, গ্যাস তাপমাত্রা তাপ শোষণ করবে, তাই তাপমাত্রা বাড়তে থাকবে, এই পয়েন্টের তাপমাত্রা। আশা করছি আমরা হিটিং ক্রাফট ঊর্ধ্বপাতিত যৌগের জন্য বুঝছি। তো তোমার বইয়ে আরেকটা ওয়ার্ড আছে, আরেকটা প্রক্রিয়া, সেটা হচ্ছে বাষ্পীভবন। বাষ্পীভবন ইংলিশে বলা হয় ভ্যাপোরাইজেশন। এটা মানে কি, এটার মানে হচ্ছে তরল বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়া। তাহলে আমরা যে দেখলাম তরল বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়া, যে স্ফুটন, তাহলে পার্থক্য কি, বাষ্পীভবন তরল গ্যাসে বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়া, স্ফুটন সেটাও তরল বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়া। তাহলে পার্থক্যটা কি, পার্থক্য কিছু না। বাষ্পীভবন প্রক্রিয়া হচ্ছে দুই প্রকার, বাষ্পীভবন প্রক্রিয়া হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ইভাপোরেশন, ইভাপোরেশন, আরেকটা হচ্ছে বয়লিং। বয়লিং মানে স্ফুটন, আর ইভাপোরেশন মানে বাষ্পায়ন, বাষ্পায়ন বা শত বাষ্পীভবন। তো এটা তুলে নাও, ওই দুটা পর্যায়ে আমরা লাস্ট আলোচনা করবো।